আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম দ্য ওয়ার্ল্ড ওয়ার টু চ্যাপ্টার, যেখান থেকে আমরা 10 নাম্বার ইজিলি গ্র্যাব করতে পারবো। তাহলে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আর ন্যাজি ফ্যাজি আর ওয়ার্ল্ড ওয়ার টু মিলিয়ে আমাদের একটা সেট আসবে, যেখান থেকে আমরা ইজিলি 10 মার্কস গ্র্যাব করতে পারবো, যেটা কম্পালসারি সেট প্রত্যেক বছর আসছে। সো আজকে টপিক যেটা ডিল করবো সেটা ওয়ার্ল্ড ওয়ার টু থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো, যেগুলো আসবেই, আর এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, নাথিং এলস ইউ হ্যাভ টু রিভাইজ অর রিড এর বাইরে। ফার্স্ট কোয়েশ্চেন ডিলস উইথ হোয়াট আর দ্য কজেস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার টু। ঠিক আছে, দ্য কজেস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার টু আর চারটে মেন কজ আছে। ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য ট্রিটি অফ ভার্সিয়াস, ভার্সিয়াসের ওপরে ডিসস্যাটিসফ্যাকশনের জন্য জার্মানিরা রিভেঞ্জ নিচ্ছিল। সেকেন্ড এটা হচ্ছে রাইজ অফ ন্যাজিজম ফ্যাসিজম, যেমন ইটালিতে মুসোলিনি ছিল আর জার্মানিতে হিটলার ছিল। থার্ড হচ্ছে পলিসি অফ অ্যাপিজমেন্ট, এটা আমরা পড়বো এখানে। আর একটা হলো জাপানিজ ইনভেশন অফ চায়না, জাপান কি করে চায়নার টেরিটরি ক্যাপচার করছিল বা ইনভেড করছিল। ফিফথেরটা হচ্ছে ফেলিয়ার অফ লিগ অফ নেশন, লিগ অফ নেশন যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে হয়েছিল, যেটা ফেল করেছিল নিজের ডিউটি করতো, তার জন্য হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টুটা হলো। ওরা যদি স্ট্রং থাকতো তাহলে এটা ওয়ার্ল্ড ওয়ার টুটা আর হতো না। আর লাস্টের যেটাকে ইমিডিয়েট কজ বলবো, যেখানে আমরা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে পড়েছিলাম, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের ইমিডিয়েট ক্রাইসিস, ইমিডিয়েট কজটা কি ছিল? সারাজিভো, মনে পড়েছে সবার? আর এখানে সেটা হচ্ছে হিটলার্স ইনভেশন অফ পোল্যান্ড, হিটলার কিভাবে পোল্যান্ডকে ইনভেট করলো বা পোল্যান্ডের টেরিটরিটা কি করে ক্যাপচার করলো, সেখান থেকে ইমিডিয়েট মানে যেদিনকে এরপর থেকেই ওয়ার্ল্ড ওয়ার টুটা মেনলি স্টার্ট হলো। সো লেটস সি হোয়াটস রিটেন ইন দ্য আনসার। ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য ট্রিটি অফ ভার্সিয়াস, এর মধ্যে কি আছে? দিস হিউমিলিয়েটেড মানে লজ্জিত বা একটা ঘৃণা রাগ জন্মেছিল অল দ্য জার্মানস, দে ওয়ার ফোর্স টু গিভ ব্যাক অল দ্য টেরিটরিজ অ্যাকোয়ার্ড বা ফোর্স টু ব্যাক অল দেয়ার অ্যাকোয়ার্ড কলোনিজ, যেই কলোনিগুলো ওরা ক্যাপচার বা অ্যাকোয়ার করেছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে, সেগুলো ফেরত দিতে হয়েছিল। জার্মানস ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অ্যাজ এ রিজাল্ট অফ ওয়ার্ল্ড ওয়ার টু, তার জন্য ওয়ার্ল্ড ওয়ার টুটা হয়েছে, আমরা কজ পড়ছি। তাহলে ফার্স্ট এরটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য ট্রিটি অফ ভার্সিয়াস, সেকেন্ড এটা বোঝা গেছে এটা। তারপরে জার্মান মিলিটারি পাওয়ার ওয়াজ রিডিউস, জার্মানির মিলিটারি পাওয়ার রিডিউস হয়েছিল, এটারও একটা ওরা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছিল। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে ওদের মিলিটারি পাওয়ার ইয়ে হয়েছিল, তা ওরা একটা অপরচুনিটি খুঁজছিল কি করে আর একটা ওয়ার করে এটা রিভেঞ্জ নেবে। আর জার্মানস হ্যাড টু পে আ হিউজ ওয়ার ইনডেমনিটি, $33 বিলিয়ন দিতে হয়েছিল। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে রাইজ অফ ন্যাজিজম ফ্যাসিজম, রাইজ অফ এক্সট্রিম ন্যাশনালিজম। এক্সট্রিম ন্যাশনালিজম ব্যাপারে পড়েছি আমরা যে লাভ ওয়ান কান্ট্রি অ্যান্ড হেট আনাদার কান্ট্রি। ঠিক আছে, এটাকে বলা হয় এক্সট্রিম ন্যাশনালিজম ইন ইটালি অ্যান্ড জার্মানি। ইটালি অ্যান্ড জার্মানি ওয়ান্টেড টু রিভাইভ দেয়ার ওল্ড গ্লোরি, ওল্ড গ্লোরি মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান টাইমে যেরকম গ্লোরি ছিল ওদের কাছে, সব কটা কলোনি আর টেরিটরি ছিল, সেটা ওরা আবার ফেরত চাইছিল। ডিকটেটরস, কাদের নাম পড়েছিলাম? মুসোলিনি, হিটলার, অপোজ দ্য ট্রিটি অফ ভার্সিয়াস অ্যান্ড বোথ ওয়ান্টেড টু রি-এস্টাবলিশ দেয়ার প্রেস্টিজ অ্যান্ড রি-আর্মামেন্ট। রি-আর্মামেন্ট মানে ওদের কাছ থেকে আর্মসগুলো নিয়ে নেওয়া হয়েছিল। কে নিয়ে নিয়েছিল? অ্যালাইড পাওয়ার্সরা নিয়ে নিয়েছিল, বিকজ অ্যালাইড ওন দ্য ওয়ার ইন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। ঠিক আছে, তার জন্য ওরা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে জার্মানি আর ইটালির ওপরে স্যাংশন করেছিল যে ওরা আর্মি কম রাখতে পারবে, কোনো আর্মস রাখতে পারবে না। কিন্তু এটা ডিক্টেটরগুলো আসার পরে এরা আবার সেটাকে রিআর্মামেন্ট করার চেষ্টা করছিল। আচ্ছা, তাহলে দুটো পয়েন্ট আমরা পড়ে ফেলেছি, ডিসস্যাটিসফ্যাকশন উইথ ট্রিটি অফ ভার্সিয়াস, সেকেন্ড হচ্ছে রাইজ অফ ন্যাশনালিজম ফ্যাসিজম, থার্ডটা হচ্ছে পলিসি অফ অ্যাপিসমেন্ট। ঠিক আছে, Britain and France had to accept the demands of Germany and Italy so as to bring peace in the world after World War I, as they were humiliated by Treaty of Versailles. যেহেতু ট্রিটি অফ ভার্সাইয়াসের পরে জার্মানি আর ইটালি প্রচণ্ড হিউমিলেট হয়েছিল, তাই ওরা যদি রিভেঞ্জ নিতে পারে, এটা ব্রিটেন আর ফ্রান্স অলরেডি ভাবছিল, তার জন্যই ওরা ভাবছিল জার্মানি ইটালি এখন ওয়ার্ল্ড ওয়ারের পরে যদি হালকা কোনো কিছু ডিমান্ড করে তাহলে উই হ্যাভ টু ফুলফিল দ্যাট সো অ্যাজ টু ব্রিং পিস, নয়তো ওরা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান করতে পারে। কিন্তু আলটিমেটলি যখনই ব্রিটেন আর ফ্রান্স একটু জার্মানি আর ইটালিকে সাপোর্ট করলো ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে হেরে যাওয়ার পরে, কি সাপোর্ট? যে ওদেরকে বলো ঠিক আছে যাও তোমরা নিজেদের আর্ম রাখো, রিআর্ম করো বা রিমিলিটারাইজ করো, তাতে যদি তোমার খুশি হয় তাহলে খুশি থাকো, বাট ডোন্ট মেক এনি ক্যাওস অর ডোন্ট ট্রাই টু ব্রিং অ্যাবাউট আনাদার ওয়ার্ল্ড ওয়ার টু। বলে আলটিমেটলি দ্যাট হ্যাপেন বিকজ জার্মানি আর ইটালি মনে মনে ভাবছিল যদি যখনই আমরা রিআর্মড আর রিমিলিটারাইজ করতে পারবো আবার, তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের রিভেঞ্জটা ওয়ার্ল্ড ওয়ার টু এর দ্বারা নিতে পারবো। তা বোঝা গেছে এটা একটা মিস্টেক ছিল অন দ্য পার্ট অফ ব্রিটেন অ্যান্ড ফ্রান্স। ফোর্থেরটা কি হচ্ছে? জাপানস ইনভেশন অফ চায়না। লিগ অফ নেশন বলে দিয়েছিল কোনো কান্ট্রি যেন কোনো কান্ট্রি টেরিটরিকে আলাদা করে ক্যাপচার না করতে পারে, বাট জাপান এখানে কি করলো? জাপান ট্রাইড টু এক্সপ্যান্ড দেয়ার টেরিটরিজ আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে জাপান ট্রাইড টু এক্সপ্যান্ড দেয়ার টেরিটরিজ অ্যান্ড দে ওয়ান্টেড টু ডমিনেট ফার ইস্ট। ফার ইস্ট মানে ওয়ার্ল্ডের এই সাইডটা, যেদিকে ইন্ডিয়া আছে, এই যে এইদিকে হচ্ছে এখানে ইন্ডিয়া, এইদিকে চায়না, এই জায়গাটা ফার ইস্ট মানে এই ইস্ট পার্টে, আর জাপান হচ্ছে এখানে আছে। তা এই ইস্ট পার্টটা পুরো ডমিনেট করতে চেয়েছিল জাপান, চেয়েছিল কবে? ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে। ইন 1931 দে ইনভেডেড মাঞ্চুরিয়া, মাঞ্চুরিয়াও একটা কান্ট্রি যেটা জাপান ইনভেড করেছিল, বা ইনভেড করা মানে বলা হয় টেরিটরি অ্যাকোয়ার করা, টেরিটরি অ্যাকোয়ার করা।
ঠিক আছে। ইন স্পাইট অফ লিগ অফ নেশন থাকা সত্ত্বেও কিন্তু ওরা মাঞ্চুরিয়াটাকে ইনভেট করেছিল। চায়না যেহেতু ভয় পাচ্ছিল, ওরা জানতো যে জাপান কুড ইন্টারফেয়ার ইন চায়না, অর জাপান কুড ইন্টারফেয়ার অর ইনভেট চায়না। চায়না অ্যাপিল টু লিগ অফ নেশন, চায়না রিকোয়েস্ট করেছিল লিগ অফ নেশনকে টু টেক সাম অ্যাকশন, বাট লিগ অফ নেশন ডিড নট পেড অ্যাটেনশন টু ইট। আর যার কারণেই ওয়ার্ল্ড ওয়ার টুটার, এটা একটা কারণ ওয়ার্ল্ড ওয়ার টুটা হয়েছিল। 1933-তে জাপান লেফট লিগ অফ নেশন, যেহেতু লিগ অফ নেশন জাপানকে বলেছিল যে তোমরা এগুলো করো না। জাপান আলটিমেটলি কি রিপ্লাই দিয়েছিল লিগ অফ নেশনকে, উই ওন্ট বি স্টেইং অ্যাজ আ মেম্বার অফ লিগ অফ নেশন। ঠিক আছে, তাহলে ফোর্থ পয়েন্টে যেটা ছিল আমরা জাপানিজ ইনভেশন অফ চায়না, সেটা আমরা পড়ে ফেললাম। ফিফথ পয়েন্ট হচ্ছে ফেলিয়ার অফ লিগ অফ নেশন, যেটা আমরা এই পয়েন্টের সাথে অনেকটা কানেক্টেড আছে। কি, দে ফেল টু ডু আ টাস্ক অ্যাসাইন টু দেম। যেরকম কি টাস্ক দিয়েছিল, কোনো কান্ট্রিকে রেসপেক্ট করবে, কোনো পিস আর কোনো পিস সবসময় পিস থাকবে, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুলিটি থাকবে পুরো ওয়ার্ল্ডে, কোনো কান্ট্রি টেরিটরিকে অ্যাকোয়ার করবে না, বাট সেটা ওরা করতে পারেনি। দে ফেল টু ডু আ টাস্ক, ফেল টু মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি। তাহলে এর কারণেও ওয়ার্ল্ড ওয়ার টুটা হয়েছিল এই ফেলিয়ার অফ লিগ অফ নেশনের জন্য। আর the most important part or the most important point here is Hitler's invasion of Poland। ঠিক আছে, পোল্যান্ড যেটা ছিল, যেটা হিটলার ইনভেট করেছিল, ঠিক আছে। এক মিনিট, এখানে পোল্যান্ড, হিটলার পোল্যান্ডকে ইনভেট করে দিয়েছিল। আর যেটা ছিল এটার ইমিডিয়েট কজ, যেরকম আমরা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে পড়েছিলাম সারাজিভো ক্রাইসিস। কি করে করেছিল, হিটলার ইনভেটেড পোল্যান্ড ইন 1939। পোল্যান্ডকে ইনভেট করার পেছনে কারণটা ছিল, পোল্যান্ড অলরেডি জার্মানি অ্যাকোয়ার করে ফেলেছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের টাইমে, কিন্তু জার্মানি হেরে যাওয়ার পরে জার্মানিকে পোল্যান্ডটা ফেরত দিয়ে দিতে হয়েছিল, যেহেতু অ্যালাইডরা জার্মানিকে প্রেশার করেছিল। কারণ অ্যালাইডরা জিতেছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, আর জার্মানিরা ওয়ার্ল্ড ওয়ার হেরে গেছিল, তাই পোল্যান্ডকে জার্মানি দিয়ে দিয়েছিল। কিন্তু পোল্যান্ড একটা অন্য টেরিটরি বা অন্য কান্ট্রি ছিল, এই রিভেঞ্জটা নেওয়ার জন্যই হিটলার এই ইনভেশনটা করলো। বাই ট্রিটি অফ ভার্সাইয়াস জার্মানি হ্যাড টু গিভ ব্যাক পোল্যান্ড, সো দে ওয়ান্টেড টু রিগেন করার চেষ্টা করেছিল। আর জার্মানি সাইন নন অ্যাগ্রেশন প্যাক্ট, মানে কেউ কারো টেরিটরিতে অ্যাগ্রেশন করবে না, বা অ্যাগ্রেসিভলি কেউ কারো টেরিটরি অ্যাকোয়ার করবে না। কার সাথে করেছিল জার্মানি এই প্যাক্টটা? রাশিয়ার সাথে। ইন 1939 পোল্যান্ড ওয়াজ অ্যাকোয়ার্ড বা অ্যাকিউজড অফ হার্মিং জার্মানি। জার্মানি পোল্যান্ডকে ইনভেট করার পেছনে কি রিজন দিয়েছিল? ওটা রিজন দিয়েছিল পোল্যান্ড ওয়াজ অ্যাকিউজড অফ হার্মিং জার্মানস, মানে পোল্যান্ড নাকি কিছু জার্মানস ওখানে ছিল, তাদেরকে কি করছিল, তাদেরকে হার্ম করছিল। তার জন্যই জার্মানসরা পোল্যান্ডকে ইনভেট করে এই জার্মানির পিপলগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট টপিক ইজ হাউ দ্য ওয়ার স্টার্টেড। ওয়ারটা কি করে স্টার্ট হলো, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ডেটগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, বেশি ডেট নেই, একদম ইজি ডেট আছে, এটা ইজিলি আমাদের মাথায় থাকবে। অন সেপ্টেম্বর 1, 1939 জার্মান আর্মিজ মার্চড ইন্টু পোল্যান্ড। কিসের জন্য যাচ্ছিল? ওই যে ইমিডিয়েট কজ, মানে ইনভেট করার জন্য যাচ্ছিল, যেখান থেকে আর কি ওয়ার্ল্ড ওয়ার টুটা স্টার্ট হলো। তাহলে পোল্যান্ডে মার্চ করলো কারা? জার্মান আর্মিজ। ব্রিটেন অ্যান্ড ফ্রান্স গেভ আলটিমেটাম, মানে লাস্ট ওয়ার্নিং, এটা করো না, জার্মানসদের বললো। বাট অন রিপ্লাই জার্মানি অ্যাটাক ফ্রান্সকে অ্যাটাক করে ফেললো। অন 3rd September 1939, দুদিন পর ব্রিটেন অ্যান্ড ফ্রান্স ডিক্লেয়ার্ড ওয়ার অন জার্মানি অ্যান্ড স্টার্টেড ওয়ার্ল্ড ওয়ার টু। এই হচ্ছিল, এভাবে স্টার্ট হয়েছিল। ঠিক আছে, সেকেন্ড টপিক বা সেকেন্ড কোয়েশ্চেন চলে গেল। এবার যেটা আমাদের সিলেবাস পয়েন্টে সেটা আছে গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অন দ্য অ্যাটাক অফ পার্ল হারবার। পার্ল হারবারের অ্যাটাকের উপরে একটা ব্রিফ দিতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য সিলেবাস পয়েন্ট। কিন্তু কোয়েশ্চেন এলে আমরা এটা লিখি। আমেরিকানসরা ওয়ার্ল্ড ওয়ার টুতে ছিল না, ঠিক আছে। আমেরিকানস ফলোড আ স্ট্রিক্ট পলিসি অফ নিউট্রালিটি, কারোর পক্ষে ছিল না, না ওরা অ্যাক্সিসের পক্ষে ছিল, না ওরা অ্যালাইডের পক্ষে ছিল। অ্যান্ড দে ওয়ান্টেড টু লেন্ড আর্মামেন্টস টু ব্রিটেন অ্যান্ড চায়না। ওরা জাস্ট আর্ম সাপ্লাই করবে ব্রিটেনকে, যাতে ওরা অ্যালাইডের হয়ে, মানে ব্রিটেনরা অ্যালাইডের হয়ে যেন ওয়ার্ল্ড ওয়ারটা জিততে পারে বা লড়তে পারে, তার জন্য ইউএসএ বা আমেরিকান সাপ্লাইড আর্মস টু ব্রিটেন। জাপান ওয়াজ ফিয়ারফুল অফ ইউএস মিলিটারি বেস অ্যাট পার্ল হারবার। পার্ল হারবারটা কোথায় ছিল? হাওয়াই বলে একটা আইল্যান্ডস আছে, ঠিক আছে, প্যাসিফিক আইল্যান্ড। এটা কোথায় ছিল? প্যাসিফিক আইল্যান্ড ছিল। প্যাসিফিক আইল্যান্ডে এই ইউএস মিলিটারি বেস ছিল, যেটা ফিয়ারফুল কে ছিল? জাপান। ঠিক আছে, কারণ এটা জাপানের কাছাকাছি ছিল। জাপানরা কী ভেবেছিল, এই মিলিটারি বেসটাকে যদি ওরা অ্যাটাক করতে পারে তাহলে ইউএসএ অনেক উইক হয়ে যাবে। এবার কি হলো? আন্ডার দ্য কমান্ড অফ জেনারেল টোজো। জেনারেল টোজো কে ছিল? জাপানের প্রাইম মিনিস্টার ওই টাইমে। জাপান সারপ্রাইজিংলি অ্যাটাক পার্ল হারবার। 3000 পিপল ওয়ার কিল্ড। এরা কারা? ইউএস এর লোকজন ছিল কিল্ড। ইম্পর্টেন্ট ব্যাটেল শিপস, এয়ারফিল্ডগুলো ডিস্ট্রয় করলো। কাদের? এইগুলো ইউএসএ ডিস্ট্রয় করে ফেললো। কিন্তু জাপান মেড দুটো মেজর মিস্টেক করলো। কি কি? ডিড নট ডিস্ট্রয় দ্য শিপ রিপেয়ার ফ্যাসিলিটি। শিপ রিপেয়ার ফ্যাসিলিটি ডিস্ট্রয় করেনি বলে এরা ঝম করে আবার, মানে ইউএসএরা
অ্যাটাকের কিছুদিন পরেই ওরা যতগুলো শিপ বা এই যে ব্যাটেল শিপসগুলো ডিস্ট্রয় করেছিল সবগুলো আবার রিকভার করে ফেলতে পেরেছিল। আর কি করেছিল জাপান, আর একটা মিস্টেক, ডিড নট ডিস্ট্রয় শিপ ক্যারিয়ার, শিপগুলো শিপ ক্যারিয়ার মানে শিপ ক্যারি করে যেখানে নিয়ে যাবে সেই ফ্যাসিলিটিগুলোকেও ডিস্ট্রয় করতে পারেনি জাপানরা, আর যেটা ওদের মেজর মিস্টেক ছিল। এবার কি হলো, হেন্স মোস্ট ড্যামেজ ওয়াজ রিকভার্ড বাই ইউএসএ, যেহেতু ওরা এইগুলো করেনি, অ্যান্ড দে জয়েন দ্য ওয়ার অন ডিসেম্বর 8, 1941। তাহলে কারা জয়েন করলো ওয়ারে? ইউএসএ, কারণ ওরা এবার রিভেঞ্জটা নেবে পার্ল হারবারে। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ হিরোসীমা অ্যান্ড নাগাসাকি। ঠিক আছে, এটা সিলেবাস পয়েন্ট। দেখি আমেরিকাস ওয়ান্টেড টু টেক আ রিভেঞ্জ অফ দ্য পার্ল হারবার, যেটা আমরা একটু আগে পড়লাম। 1945-এ জাপানিজ ফর্ম করলো একটা কিরম টাইপের একটা মিলিটারি ফোর্স, যেটার নাম হচ্ছে কামিকাজি, KMIKAZEE। এটার নাম কি? সুইসাইড অফ এয়ারক্রাফটস। ইয়াং পাইলটসরা এক্সপ্লোজিভ নিয়ে আমেরিকানস বা ইউএসএ কে অ্যাটাক করবে। আচ্ছা, বিফোর ইনভেশন অফ জাপান, আমেরিকানসরা এই হিরোসীমা নাগাসাকি করার আগে আমেরিকান সায়েন্টিস্ট ওয়ার ওয়ার্কিং অন ডেডলি ওয়েপন। এই ডেডলি ওয়েপনটা ব্যাপারে ওরা ওয়ার্ল্ডকে বলছিল, বাট ওরা নামটা বলেনি যে এটা একটা নিউক্লিয়ার ওয়েপন, এই ওয়ার্ডটা ওরা ইউজ করেনি। ঠিক আছে, জাস্ট বলতো ডেডলি ওয়েপন। দ্য আমেরিকানস ওয়ান্টস দ্য জাপানিজ টু সারেন্ডার অ্যান্ড ওয়ার্ন দেম অ্যাবাউট দ্য ডেডলি ওয়েপন। যখন পার্ল হারবারে অ্যাটাক করলো জাপানরা, তখন আমেরিকা অলরেডি জাপানকে এই ডেডলি ওয়েপনটার ব্যাপারে একবার একটা একটা ইঙ্গিত দিয়েছিল, বাট জাপান ডিড নট সারেন্ডার। On August 6, 1945, ডেটটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমেরিকানস ড্রপ ফার্স্ট অ্যাটমিক বোম অন হিরোসীমা, destroyed half of the city. Despite of this, জাপানি স্টিল রিফিউজ টু সারেন্ডার। হিরোসীমাতে বোম ফেলার পরেও জাপান কিন্তু রিফিউজ করলো সারেন্ডার করতে। তার জন্য ঠিক 6-এর পরে 3 দিন পর, আফটার 3 days, 1945, আনাদার বোম ওয়াজ ড্রপড অ্যাট নাগাসাকি। এই বোমটা করার পরে জাপানিজরা প্রচণ্ড উইক হয়ে গেল। ঠিক আছে, তারপরে ওরা কি করলো, অন সেপ্টেম্বর 2, 1945, জাপান ইজ ফাইনালি সারেন্ডার্ড। যদি ওরা এখানে সারেন্ডার করে ফেলতে পারতো হিরোসীমার টাইমে, তাহলে আর নাগাসাকি বোমটা ওরা ফেলতো না, আমেরিকানসদের কথা বলছি। কিন্তু জাপানিজরা সারেন্ডার করেনি, ওরা প্রচণ্ড জেদি ছিল, তার জন্যই ওদেরকে নাগাসাকির এটা ভোগ করতে হলো। দ্যাট ইজ ওয়াই যেটার নিউক্লিয়ার ওয়েপনের যে রিয়াকশনটা থাকে, পলিউশন প্লাস আরও নিউক্লিয়ার পলিউটেন্স যেগুলো আছে, সেগুলো এখনও ওদেরকে ভোগ করতে হচ্ছে। Let's come to the last topic of this chapter. What are the consequences of World War II? এই কোয়েশ্চেনটাও আসতে পারে। এক হচ্ছে পারে তাহলে কনসিকুয়েন্সেস আসবে, তাহলে তখন আমরা এইগুলো লিখবো। এক আসতে পারে হিরোসীমা নাগাসাকি, একটা হচ্ছে পার্ল হারবার, কি করে ওয়ারটা স্টার্ট হলো, আর ফার্স্ট পয়েন্টটা কি ছিল, কজেস। তাহলে কজেস আসবে আর কনসিকুয়েন্স। কজ মানে কিসের জন্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ানটা হয়েছিল, আর কনসিকুয়েন্সেস কথাটা মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানটা হওয়ার পরে কি কি হলো। সো লেটস সি ওয়ার্ল্ড ওয়ার টুটা হওয়ার কনসিকুয়েন্সেস কি, মানে ওয়ার্ল্ড ওয়ার টু হওয়ার পরে কি কি হলো। তাহলে ফার্স্ট পয়েন্টটা কি, ডিফিট অফ অ্যাক্সিস পাওয়ার, যার মধ্যে জার্মানি, ইটালি আর জাপান ছিল। ঠিক আছে, অ্যাক্সিস পাওয়ার্স ওয়ার अगेन ফোর্স টু গিভ দেয়ার অ্যাকোয়ার্ড টেরিটরি, যা টেরিটরি ওরা ওয়ার্ল্ড ওয়ার টু এর টাইমে ক্যাপচার করেছিল, জার্মানি, ইটালি, জাপান আবার ফেরত দিয়ে দিতে হলো। জাপান প্লাস জার্মানি অনলি ম্যানেজড দেয়ার ওন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, বলেছিল মানে এবার অ্যালাইডরা বললো জাপান আর জার্মানি শুধু নিজেদের পলিটিক্যাল অ্যাফেয়ার ম্যানেজ করবে, বাকিদের ম্যানেজ করতে যাবে না, যার জন্য ওরা ঝামেলা বাঁধাবে। আর অল ল্যান্ড সিজ বাই দেম ওয়ার টেকেন অ্যাওয়ে, যতগুলো ল্যান্ড এরা সিজ করেছিল বাট ক্যাপচার করেছিল, সিজ কথাটা মানে হচ্ছে ক্যাপচার করেছিল, সেগুলো ওদের টেকেন অ্যাওয়ে বা দিয়ে দিয়েছিল। কাদেরকে দিয়ে দিয়েছিল? অ্যালাইডকে দিয়ে দিতে হয়েছিল, কিংবা যেই কান্ট্রিকে করেছিল তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দিতে হয়েছিল। আফটার ওয়ার জার্মানি ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 জোন, জার্মানিকে দুটো জোনে ভাগ করলো। এই দুটো জোনে যারা ভাগ করেছে, জার্মানি পুরো কান্ট্রিটাকে দুটো জোনে ভাগ করেছে, দে ওয়ার প্লেসড আন্ডার দ্য আর্মিজ অফ অ্যালাইড পাওয়ার্স। কোন আর্মি থাকবে? অ্যালাইডের, কারণ অ্যালাইডরা এরা হারিয়েছে, আর যাতে জার্মানিরা নিজেদের কোনো আর্মি না বানায় তার জন্য এরা থাকলো। কি কি দুটো জোন? একটা ফেডারেল রিপাবলিক অফ জার্মানি, এফআরজি, আর একটা জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক, জিডিআর। এফআরজি কে বলা হয় ওয়েস্ট জার্মানি, আর এটাকে বলা হয় ইস্ট জার্মানি। কিন্তু জাপান ওয়াজ নট ডিভাইডেড ইন্টু জোনস বাট ওয়াজ ম্যানেজ বাই দ্য আমেরিকানস আনটিল 1952। বোঝা গেছে? তাহলে ফার্স্ট পয়েন্টটা কি, ডিফিট অফ অ্যাক্সিস পাওয়ারের মধ্যে আমরা এটা পড়লাম কনসিকুয়েন্সেসে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ফরমেশন অফ ইউনাইটেড নেশন। দ্য বিগ থ্রি লিডার্স, যারা বিগ থ্রি লিডার্স, রুজভেল্ট অফ ইউএসএ, চার্চিল অফ ইউকে অ্যান্ড স্ট্যালিন অফ ইউএসএসআর। ইউএসএসআর এর এটা হচ্ছে ফর্মাল নেম, মানে আগেকার নাম, এখন এটা মডার্ন নাম কি হচ্ছে, রাশিয়া। ঠিক আছে, ফর্ম দ্য ইউএন চার্টার অ্যাট সান ফ্রান্সিসকো অ্যান্ড ফর্ম দ্য ইউনাইটেড নেশন অন অক্টোবর 24, 1945। প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে ইউএন ফরমেশন হলো, মানে লিগ অফ নেশন যেটা ছিল সেটার নামটা চেঞ্জ করে বা ফাংশনসটা চেঞ্জ করে, লিডার্সগুলো চেঞ্জ করে নতুন একটা অর্গানাইজেশন ফর্ম হলো ইউনাইটেড নেশন, যেটা লিগ অফ নেশনের থেকে অনেকটা স্ট্রং। ঠিক আছে, আচ্ছা। আর কনসিকুয়েন্সেসের মধ্যে লাস্ট যে পয়েন্টটা আসছে, তাহলে ডিফিট অফ অ্যাক্সিস পাওয়ার, সেকেন্ড হলো ফরমেশন অফ ইউনাইটেড নেশন, লাস্টের পয়েন্ট হচ্ছে
কোল্ড ওয়ার বিটুইন ইউএসএ অ্যান্ড ইউএসএসআর। ইউএসএসআর মানে কি? রাশিয়া। যেহেতু ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে ইউএসএ আর ইউএসএসআরটা দুটো মেজর বা টু বিগেস্ট সুপার পাওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড হলো, তাই ওদের নিজেদের মধ্যে ক্ল্যাশ হচ্ছিল, বাট ক্ল্যাশ ওয়াজ নট ডাইরেক্টলি, এটা একটা ইনডাইরেক্ট ক্ল্যাশ চলছিল। কিরকম হলো? ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু ইউএসএ অ্যান্ড ইউএসএসআর কোঅপারেটেড অ্যান্ড ওন আগেন্স্ট দ্য অ্যাক্সিস ফোর্সেস, যেটা আমরা দেখলাম। বাট সাম আইডিওলজিক্যাল ডিফারেন্সেস কেম, কিছু আইডিওলজিক্যাল ওদের মধ্যে ডিফারেন্স হচ্ছে। আইডিওলজি মানে এদের আইডিয়া আর এদের আইডিয়ার মধ্যে একটু ডিফারেন্স আসছিল, তার জন্য ওদের মধ্যে একটা একটা অমিল হচ্ছিল মনের। দো বোথ দ্য কান্ট্রিজ ডিড নট এনগেজ ইন অ্যাকচুয়াল ফাইটে এনগেজ করেনি, বাট দেয়ার ওয়াজ এক্সট্রিম পলিটিক্যাল টেনশন বিটুইন দেম। সো উইদাউট ডাইরেক্ট ওয়ার দে ওয়ান্টেড টু উইকেন বোথ দ্য সাইডস। তাহলে ডাইরেক্ট ওয়ার ছাড়া ওরা দুটো সাইডকে নিজেদের মানে একে উইক করতে চাইছিল আর একে উইক করতে চাইছিল, বাট ডাইরেক্ট কোনো ওয়ার না, কোনো আর্মড কনফ্লিক্ট না। দেখ, উইদাউট এনি আর্মড কনফ্লিক্ট কল্ড অ্যাজ কোল্ড ওয়ার, তাহলে এটাকে আমরা কোল্ড ওয়ার বলছি। ইউএসএ প্লাস ইউএসএসআর মেনটেন ডিপ্লোম্যাটিক রিলেশন, দুজনের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল, বাট ট্রিটেড ইচ আদার অ্যাজ হস্টাইল। হস্টাইল মানে দুজন দুজনকে এনিমি হিসাবে দেখতো। মানে ওরা ভাবতো ইউএসএ হয়তো যখন তখন ইউএসএসআর এর উপর অ্যাটাক করতে পারে, ইউএসএসআরও যখন তখন ইউএস এর উপর অ্যাটাক করতে পারে। দিস ডিফারেন্স ইন ওপিনিয়ন ক্রিয়েটেড টু ব্লক, দুখানা ব্লক ক্রিয়েট করলো পুরো দুনিয়াতে, পুরো ওয়ার্ল্ডে। কি কি ব্লক? একটা ডেমোক্রেটিক অ্যান্ড ক্যাপিটালিস্ট ব্লক, যেটা ইউএসএ তে পাওয়া যাচ্ছে, আর একটা কমিউনিস্ট ব্লক, যেটা ইউএসএসআর এ পাওয়া যাচ্ছে। কম্প্রাইজড অফ কোন কোন কান্ট্রি আছে? ব্রিটেন, ফ্রান্স, পাকিস্তান এটসেট্রা। আর কমিউনিস্ট ব্লকে কে কে ছিল? পোল্যান্ড, হাঙ্গারি, রোমানিয়া এটসেট্রা। ঠিক আছে। ইন্ডিয়া কিন্তু এখানে কোনো ব্লককে জয়েন করেনি, বিকজ ইন্ডিয়া কি মেনটেন করতো? নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। ঠিক আছে, যেটা আমরা ইউএন এর চ্যাপ্টারে যে সেটটা আছে, ইউএন এর তিনখানা চ্যাপ্টার আছে, ইউএন আর ইউএন এর যেই বডিজগুলো আছে, আর লাস্টে ছিল ন্যাম। এই ন্যাম চ্যাপ্টারে আমরা পড়বো যে ইন্ডিয়া কোনো এই না হচ্ছে এই ব্লক, না হচ্ছে এই ব্লক, এই দুটো ব্লকের মধ্যে কোনো ব্লকই সাপোর্ট করেনি। ইন্ডিয়া ন্যাম চেয়েছিল, নন অ্যালাইনমেন্ট টু এনি অফ দ্য লার্জ পাওয়ার্স। ওরা ইন্ডিয়া শুধু পুরো দুনিয়ার একটা পিস চাইছিল, ওরা কোনো দুটো ব্লক হয়ে যেতে চায়নি, বিকজ ইন্ডিয়া ভাবতো যদি এখানে আবার একটা ব্লক ক্রিয়েট হয়ে গেছে এই দুজনের মধ্যে, তার মানে এরা আবার ফিউচারে হয়তো গন্ডগোল করতে পারে বা আবার ওয়ার্ল্ড ওয়ার 3 এর সম্ভাবনা হতে পারে। দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়া ডিড নট জয়েন এনি অফ দ্য টু ব্লকস। হলো। আর এখানে বোথ দ্য ব্লকস ক্রিটিসাইজ ইচ আদার উইদাউট এনগেজিং ইন ডাইরেক্ট কনফ্লিক্ট। ডাইরেক্ট কনফ্লিক্টে দুজন দুজনকে আসতো না, বাট দুজন দুজন ক্রিটিসাইজ করতো। যেরকম ইউএসএ টুক হেল্প অফ পাকিস্তান অ্যান্ড ইউএসএসআর টুক হেল্প অফ আফগানিস্তান। এবার এরা ইউএসএসআররা আফগানিস্তানকে মিলিটারি ফোর্স দিত, আর ইউএসএ হচ্ছে পাকিস্তানকে দিত। আর তারপরে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে ইউএসএ আর রাশিয়ার ইনডাইরেক্ট ওয়ার চলতো। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য চ্যাপ্টার। এর বাইরে এই কোয়েশ্চেনগুলো বাইরে কিচ্ছু করতে হবে না। আই হ্যাভ প্রোভাইডেড দ্য পিডিএফ। প্লিজ ফলো ইট অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।